आज का बजट ऐतिहासिक है। This a unique Yuva Shakti driven budget. ये बजट वर्तमान के सपनों को साकार करता है। The reform express is well on its way. भारत के उज्जवल भविष्य की नींव को सशक्त करता है। আমজনতার আশা ছিল, বাজারের আশঙ্কা ছিল, ভোটের হাওয়ায় প্রবাবিলিটির অঙ্কও ছিল। বাজেট পড়লেন নির্মলা, আশ্বাস দিলেন সবার জন্য সবাইকে নিয়েই ছুটবে উন্নয়নের গাড়ি। আমাদের যে অ্যাম্বিশনটা, যেটা বাজেটে রিফ্লেক্টেড, রাষ্ট্রীয় অ্যাম্বিশন যেটা উচ্চাকাঙ্ক্ষা, সেটা সাংঘাতিক। অর্থাৎ ভারতবর্ষ সবসময় যেটা প্রধানমন্ত্রীও বলতেন যে বিশ্বের অন্যতম শক্তিধর আর্থিক দেশ হবে, সেটা যে একেবারে অসম্ভব তা নয়, এবং আমরা সেদিকে এগোচ্ছি। কিন্তু সার্বিক শক্তি আর আঞ্চলিক শক্তির মধ্যে কিন্তু একটা ফারাক আছে। আমাদের দেশে যে জিনিসটা বাড়ছে সেটা হচ্ছে ইনইকুয়ালিটি। এই সরকার অনেক বেশি ফোকাসড হচ্ছে টিকল ডাউন এফেক্ট। এই সরকার মনে করছে যে যদি বৃহত্তর গ্রোথটা হয় তাহলে সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছিয়ে যাবে। দেশের যে লাভ, সেই লাভটা তলার দিকে নদীর স্রোতের মতো বয়ে যেতে পারে, সেটার জন্য একটা মেকানিজম দরকার। সেই মেকানিজমটা তৈরি করতে হবে। সেই মেকানিজমটা তৈরি হয় সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের থ্রু দিয়ে। সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। আমরা বারে বারে যে কথাটা আমি তোমাদের বলছি সেটা হচ্ছে যে এই দুটো জায়গাতেই অ্যাক্সেস অনেক বেশি কনস্ট্রেন্ড, আর এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ধরে এই বিকাশের সঙ্গে সবাইকে জুড়ে নেওয়ার যেটা গল্প, সেটা কত দূর এগোবে আমি বলতে পারবো না, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। जो पाथ ब्रेकिंग रिफॉर्म्स किए गए हैं वो एस्पिरेशन से भरे हुए भारत के साहसिक टैलेंटेड युवाओं को उड़ने के लिए खुला आसमान देते हैं। স্বপ্ন পূরণের বাজেট, উড়ানের দিক নির্দেশ। মোদির মতোই নির্মলার ভাষণেও দেশের যুব সম্প্রদায়ের কথা। ভারতে ৬৫% বয়স ৩৫-এর নিচে। সেই উতল হাওয়ার পথ বাতলে দিতে পারল ২৬-২৭-এর বহি খাতা। আমাকে যদি আমার দারিদ্র্য মোচন করে আমাকে পরবর্তী ধাপে এগিয়ে যেতে হয়, তাহলে আমাকে সোশ্যাল বেনিফিটসের অ্যাক্সেস করতে হবে। এটার আমার তথ্য দিয়ে বলার দরকার নেই, এটা ধ্রুব সত্য যে ভারতবর্ষে কলেজ, স্কুল, এগুলো একটা স্তরের পর থেকে সেখানে ছেলেমেয়েরা প্র্যাকটিক্যালি যাচ্ছে না। এখানে একটা কথা আমরা বারে বারে শুনি যে সবাইকে তো পড়াশোনা করতে হবে না, না, কিন্তু বুনিয়াদী শিক্ষার যে ধারণাটা ছিল, আগে যখন নেহেরু প্রথম প্ল্যান বা সেকেন্ড প্ল্যানটা করেছিলেন, তখন বুনিয়াদী শিক্ষা বলতে সাক্ষরতার কথা বলা হতো, এবং তারপরে একটু এগিয়ে সে পড়তে পারছে কিনা। এখন বুনিয়াদী শিক্ষা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে চলে গেছে। তার ফলে আমার যদি এআই ড্রিভেন একটা ইকোনমির কথা আমরা ভাবি, তাহলে সেই এআই এর অ্যাক্সেসটাও তো আমাকে পেতে হবে। সেই অ্যাক্সেসটা যদি আমাকে পেতে হয়, তাহলে তার জন্য আমার যে শিক্ষার জায়গাটা থাকবে, সেইটা কিন্তু সেই জায়গাটা তৈরি করার মতো পরিসর এখনও তৈরি করতে পারেনি, এবং এই বাজেটে তার কোনো নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই যেখান থেকে আমি খুব নিঃসন্দেহে বলতে পারি যে আমার এই জায়গাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। লেবারকে বড় রোজগারের জায়গায় যেতে গেলে তাকে যে সক্ষমতা অর্জন করতে হবে, তার অক্ষমতার জায়গা পেরিয়ে, অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা, সেটা এরা প্রত্যেকবার বলছে, কিন্তু তার কোনো প্রত্যক্ষ নিদর্শন আমি দেখছি না। 22টা আইআইটি তৈরি করলে হবে না। 22টা আইআইটিতে যাওয়ার জন্য যে আর্থিক সক্ষমতা, সেই জায়গাটা করে দিতে হবে। আমি কি ওটাতে যেতে পারবো? গোটা পৃথিবীতে যেখানেই উন্নতি হয়েছে, আমেরিকা ছাড়া গোটা ইউরোপে স্টেট এডুকেশনে হিউজ সাবসিডি দেয়। তার ফলে ইউরোপ আমাদের থেকে বহুগুণ বেশি এগিয়ে। দেশের 1% মানুষের হাতে সম্পদের 40%। ব্রিটিশ রাজ গিয়েছে অনেক বছর হলো। আজকের চালু শব্দ বিলিয়নার রাজ।
নির্মলার রিফর্ম এক্সপ্রেস সেই বিলিয়নারদের পাড়াটপকে কি সাধারণের মহল্লায় পৌঁছলো? এই সরকার বিশ্বাস করে যে বড় খরচ করো তাতে বড় লাভ হবে, আর বড় লাভ হলে সেই লাভ ছোটদের মধ্যে বণ্টিত হয়ে যাবে। অর্থনীতির তত্ত্ব কিন্তু বলে যে এইটা এইভাবে হয় না। এই বন্টনের জায়গাতে সরকারের একটা ভূমিকা আছে, অর্থাৎ MGNREGA বা এই জাতীয় প্রকল্পগুলো বা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমস, এর কোনো নির্দিষ্ট দিশা আমি দেখছি না। সামাজিক ক্ষেত্রে সরকারের উপস্থিতি কিন্তু সংকুচিত হয়ে চলেছে এবং সরকার সেটা সবটাই কিন্তু প্রাইভেট সেক্টরের উপর নির্ভর করছে। ইনফ্যাক্ট এবারও যে হেলথ মিশনের কথা বলেছে সরকার, সেই হেলথ মিশনেও কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলেছে। এবার যদি প্রাইভেট পার্টনারশিপ হয়, আজকে ধরো পশ্চিম কলকাতার কথাই ভাবো, কলকাতায় এই মুহূর্তে যতগুলো প্রাইভেট হসপিটালস রয়েছে তার এখন 99% একটাই মাত্র কোম্পানির হাতে। তার ফলে এই যে হিউজ মনোপলি, এইটাকে কন্ট্রোল করার কথা কিন্তু কোথাও নেই, উল্টে এটা বাড়ার জায়গাটা এই পরিসর তৈরি হচ্ছে। আরেকটা কিন্তু ভয়ের জায়গা তৈরি হচ্ছে যেটা আমরা অ্যাড্রেস করছি না, সেটা হচ্ছে যে ভারতবর্ষে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। এরা বলেছেন একটা কেয়ার ফ্যাসিলিটিস তৈরি করার জন্য তারা করবেন, এই করবেন, সেই করবেন, কিন্তু ভারতবর্ষে কিন্তু সেইভাবে মেডিকেল কস্ট কন্ট্রোলের কোনো বড় লেভেলের কোনো স্ট্রাকচার আমাদের নেই। আমরা মেডিকেল কস্ট এখানে খুব একটা কন্ট্রোল নয়। লোকে বলে যে তুমি নামি হাসপাতাল, প্রাইভেট হাসপাতালে যাবে কেন, সরকারি হাসপাতালে যাও। সরকারি হাসপাতালে অ্যাক্সেস খুব ডিফিকাল্ট এবং সরকারি হাসপাতালের সংখ্যাও কম, ফলে সেরকম কিছু হলে প্রাইভেট সেক্টরের কাছেই যেতে হয়। এবার যদি তাই হয় তাহলে যে বৃদ্ধরা, তাদের যারা ট্যাক্স দিয়ে এসছেন, আমি অন্যদের কথা তো ভুলেই গেলাম, যারা 30% ট্যাক্স দিয়ে এসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু হেলথ ইন্স্যুরেন্স এক্সপেন্সিভ। এরা ইয়ের উপর GST কমিয়ে দিল, কিন্তু সেই সুযোগে মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বেড়ে গেল। এবার এই জায়গাটা কিভাবে রিজলভ করবে এটা কিন্তু সরকারকেই ভাবতে হবে। हम जल्द से जल्द दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनना चाहते हैं। অর্থনীতি হয়তো ফুলে ফেঁপে উঠবে, বৃদ্ধির হারও পৌঁছে যাবে ঘোষিত লক্ষ্যে, কিন্তু সাধারণ মানুষের সুদিন ফিরবে কি? অনেক অঙ্ক বোঝালেন নির্মলা, কিন্তু 26-এর বাজেটে সেই রোডম্যাপ বোধহয় খুব একটা পরিষ্কার হলো না। এই বাজেটটা কি আপনাকে হতাশ করেছে? দেখো, এর মধ্যে হতাশার কোনো জায়গা নেই। এটাই গত 12 বছরের ট্রেন্ড এবং এই বাজেটও সেই ট্রেন্ডেই আছে। দেখো, এটার ভালো মন্দের বিচারের পরিসরটা অন্য, কিন্তু তুমি যদি স্টেটেড অবজেক্টিভ অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, দ্য পার্টি ইন পাওয়ার, সেটা যদি দেখো, সেই জায়গা থেকে ওরা কনসিস্টেন্ট। ফলে এর ভালো জিনিসটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির এক্সপেকটেশনস যা যা ছিল, এখানে বড় কোনো জোল্ট নেই। ইন্ডাস্ট্রি তো সবসময় চায় যে একটা সার্টেনটি থাকবে, তার এক্সপেকটেশনস উইথ মানে সরকারের থেকে এবং সরকারের নীতির জায়গা থেকে একটা স্থায়িত্ব থাকবে, সেই জায়গাটা ফুলফিলড হয়েছে।